নমস্কার। দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের আমার গল্পটা পড়ছি। গল্পটার নাম ভগ্নাংশের মুখোমুখি। আমরা সকলেই জানি যে জীবনে আমরা কেমন একা হয়ে যাচ্ছি দিনে দিনে। আগেকার সময় আমরা দেখতাম আমরা সকলে যৌথ পরিবারে ছিলাম, কেমন হই হুল্লোড় করতাম ভাই বোন সকলকে নিয়ে, পাড়া পড়শি আত্মীয় স্বজন সকলকে নিয়ে। গ্র্যাজুয়ালি পরিস্থিতির চাপে হোক, মানুষের জীবন পরিবর্তনের ধাপে হোক, সেটা ক্রমে ক্রমে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আর একটা সময় নিজেরা কেমন হাঁপিয়ে উঠছি। সেই সম্পর্কের উপর আর আমাদের চারিদিকের সম্পর্কের উপর নিজেদের অস্তিত্বের সেই টানাপোড়ে নিয়ে আজকের আমার গল্প ভগ্নাংশের মুখোমুখি। একটা অবিশ্বাস্য পরিসংখ্যান মাথাটার মধ্যে কদিন ধরে ঘুরছে বনবন করে। দোল পূর্ণিমার মেলা চলছে, চারদিকে জমজমার লোকের ভিড় ঠিক ঠিক করছে। রঙে জমজমার চারদিকে, গাছপাতা লতা সব কিছুই। এত ভিড়ে কেবল দু একটা চেনা জানা মুখ, কেবলমাত্র কোথায় দেখেছি মনে হয়। সবুজে ঢাকা মাঠ কিংবা মেঘে ঢাকা আকাশের মতো, ভিতরটা ঠিক করে দেখা যায় না। সবই চেনা, তবে একান্ত অপরিচিতের মতো। হাই হ্যালো এক আধবার এমনিতে চলতে থাকে জগৎ জীবন বেশিরভাগটাই। এ ভরা দুনিয়ায় এত এত মানুষ, তার মধ্যে চেনাশোনা মানুষের সংখ্যা ভগ্নাংশের হিসাবে বিলুপ্ত প্রায়। আর কাছের মানুষের হিসেবটা এখন অস্তিত্ব হারাবার দলে। এক কথায় এত বড় দুনিয়ায় হাতে গোনা কয়েকটা মানুষ নিয়ে আমাদের জীবনযাত্রা আর সময় কাটানো। শেষ দিনটার দিকে কারোর জন্য কিছু করাটা আমাদের উপার্জনের পয়েন্ট ভগ্নাংশে লুকিয়ে থাকে প্রায় সময়। সুতরাং পরিসংখ্যানটা এরকম এসে দাঁড়ায় পরিশেষে। বেঁচে থাকাটা প্রায় পুরোপুরি নিজের অস্তিত্বটা বজায় রাখার জন্য বেশিরভাগই। তবে এত ভিড়ে জয়িতাদির জগৎটা কিন্তু অন্যরকম। কারোর সাথে দেখা হলেই প্রথমে মুচকি হাসি, তারপর সামনের লোকটার প্রশংসায় পঞ্চমুখ, সব নেগেটিভগুলোকে পজিটিভে বদলে দেওয়া, ব্যাস এইটুকু। এতেই জয়িতাদি ভরপুর জীবন, কি ভালোবাসায়, কি সম্পর্কের বিস্তৃতিতে। কাহিনীটা একটু খুলে বলি। সাহিত্য সম্মেলনে জয়িতাদির প্রবন্ধ পাঠ, অচেনা আশুতোষের জীবন দর্শন আর আমাদের সামাজিক দায়বদ্ধতা বেশ জমিয়ে দেওয়া লেখনী। এর মাঝে মাইক্রোফোনের হঠাৎ এক অন্য আওয়াজ জয়িতাদির। আমাদের মাঝে যে মানুষগুলো বসে আছেন তারা সবাই গুণী, অশেষ গুণী। তবে সবার মধ্যে যার নাম না করলে চলে না, তিনি হলেন ময়ূরাক্ষ মোহন, যিনি আমাদের প্রেরণা, যিনি নিজের ডাক্তারি জগতের এত বড় অধীশ্বর হয়েও সাহিত্য আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। একটা বড় হাততালি হয়ে যাক না তার জন্য। হঠাৎ আমার ভিতরটা অবশ হয়ে গেল। কি সুন্দর করে শুধু কথার জাদুতে অন্যের ভিতরে জায়গা করে নেওয়া অজান্তে। ছোট্ট ভগ্নাংশের জগৎটা একলাফে এগিয়ে যায় এক অংশের দিকে, চুপি সারে। আরেকদিন পরিচালক যখন সময়ের অভাবে ব্যতিব্যস্ত, তখন আগ্রহী মানুষটার দিকে হাতে মাইক্রোফোন তুলে দিয়ে জয়িতাদি বললেন, উনি খুব আগ্রহী, ওনাকে বলতে দিন 2-1 মিনিট। পরিচালক সময়ের অভাব জানাতেই জয়িতাদি বলেন, আমার জায়গায় ওনাকে দিন না প্লিজ। ব্যাস, লোকের জন্য সুযোগ পেলে শুধু এইটুকু করা। আকাশের বিস্তৃতি বিস্তর হয়ে ওঠে মুহূর্তে। জয়িতাদি প্রায়ই বলে মহামানবের কথা, তুমি কারো দুঃখের কারণ হয়ে না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। লোকের ভালো না করতে পারো, ক্ষতি নেই, তবে লোকের ক্ষতি করতে যেও না কোনোভাবেই। মাঝ বয়সী হাসি মুখের জয়িতাদিকে দেখে কেউ বলে না যেন তার কোনো দুঃখ লুকিয়ে থাকে জীবনে। জীবন একটা বলেই দুঃখকে গুরুত্ব দেয় না তিনি। জয়িতাদি বলেন, দুঃখকে যত বেশি পাত্তা দেবে, দুঃখ তত গভীর হয়ে আঁকড়ে ধরবে। তাই ওকে নিয়ে মাথা ঘামানো উচিত না। দেখবে তখন আপনিই পালাবে বেটা ভবঘুরে জগন্নাথ। লোকে কথা দিয়ে কথা রাখে না, টাকা ধার নিয়ে শোধ করে না সময় মতো, নিজের ইগোকে প্রশ্রয় দিতে মশা মারতে কামান দাগে। এসব নাকি যুগ যুগান্তরের। তাই নিজেকে বাঁচিয়ে রাখার কৌশলটা নিজেকে আয়ত্ত করে নিতে হয়। কারণ এই জগতে নিজের দুঃখের জন্য নাকি
নিজে পুরোপুরি দায়ী, কেউ না। একদিন কথা প্রসঙ্গে জয়িতাদি শ্রী রামকৃষ্ণ কথামৃতর কথা টেনে এনে বললেন, জগতের উপর দিয়ে তত্তর করে এগিয়ে যাও, কিন্তু জগৎ যেন তোমার উপর না চেপে বসে। ই আবার কীরকম কথা জয়িতাদি? হাজার প্রশ্নের ভিড়ে জয়িতাদি রামকৃষ্ণের পরমহংসদেবের কথা টেনে আনেন। বলেছেন, দেখুন রামকৃষ্ণদেব কেমন বলেছিলেন, নৌকা নদীর জলের উপর দিয়ে চলে তত্তর করে, আর যদি সেই জল নৌকার উপর চেপে বসে তখন হয় ভরাডুবি। স্বামী, ছেলে, বউ, নাতি নাতনি আর পারিপার্শ্বিকতা নিয়ে বেশ চালাচ্ছিলেন জয়িতাদি তার পরিপাটি জীবন। এখন তিনি একটি সাংস্কৃতিক পত্রিকা সম্পাদনা করেন। নিজের লেখার সাথে সাথে জীবন আর জীবিকাকে পাশাপাশি রেখে এঁকে চলেছেন তার জীবনের ছবিখানা। প্রতিবেশী কৌশল্যা কথায় কথায় বলেন, বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, কারণ জীবনটা এমন, প্রতিটা মানুষ, শুধু মানুষ কেন, প্রতিটি জীবজন্তু জীবনের এক একটা ইতিহাস লুকিয়ে থাকে, বড় সড়ো। এই দেখো না, সবাই আমাদের দেখে বলে আমরা কত বড় লোক, স্বামী বড় অফিসার, বউ ফ্যাশন ডিজাইনার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে জানে আমাদের জীবনে কত দুঃখ লুকিয়ে আছে ভিতরে ভিতরে, কাউকে বলাও যায় না সে কথা। জয়িতাদি জিজ্ঞেস করেন, তোমার আবার কিসে দুঃখ? দুঃখে এসে ঘিরে ধরলো। আর বলো কি না দিদি, কাল ছোট ছেলেটার আইকিউ টেস্ট করতে গেছিলাম। টেস্ট ওর আইকিউ লো এসেছে জানেন, বিলো এভারেজ। জয়িতাদির সঙ্গে সঙ্গে হেসে বলেন, এবার আইকিউ টেস্ট করতে গিয়ে দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে কৌশল্যা? নিজের ছেলে নিজে নিয়ে নিজের চেয়ে মেশিনের টেস্টের উপর তোমার ভরসা বেশি। শুনলাম তোমার ছেলে নাকি সেতার বাজিয়ে প্রথম পুরস্কার এনেছে জোনাল কম্পিটিশনে। কৌশল্যা জোরে মাথা নাড়িয়ে বলল, তা পেয়েছে বটে, তাহলে কি হবে? আইকিউ কম থাকলে কেউ এরকম লেভেলের পুরস্কার পায় কৌশল্যা? জয়িতাদি প্রশ্ন করে। কৌশল্যা বলে, আসলে তা নয় জয়িতাদি, পড়াশোনায় ওর না মন খুব কম, অন্য সব দিকে বেশি। যেমন খেলায় ও খুব দক্ষ, ক্রিকেটটা ভালো খেলে, সকলেই তো বলে। 80% নম্বরই মতো পায় না ঠিক মতো। আজকাল 90% না পেলে কেউ পাসই বলে না, সবাই বলে ফেল করেছে পরীক্ষায়। জয়িতাদি হাসের মুচকি তারপর বলেন, দেখো কৌশল্যা, এই ছেলেকে নিয়ে তুমি একদিন কত গর্ব করবে, কথাটা মনে রেখো। যেন এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। কদিন আগে পড়ছিলাম কোথায় যেন, যে একজন কলেজের প্রধান শিক্ষিকা ছেলেদের মার্কশিটের সাথে সাথে একটা নোট বানিয়েছেন। নোটটা ঠিক এরকম, প্রিয় অভিভাবকগণ, কদিন পরেই আপনার ছেলে মেয়েদের পরীক্ষার রেজাল্ট বের হবে। সকলেই আশা করে বসে আছেন মনের মতো নম্বরগুলো দেখার জন্য। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আপনাদের ছেলে মেয়েদের কেউ একজন কলাকার হবে, তার তো অঙ্কে অনেক নম্বর পাওয়ার দরকার নেই। যে অ্যাস্ট্রোনট হবে, তার তো ইতিহাসের নম্বরটা কি এত জরুরি? যে ভবিষ্যতের উদ্যোক্তা, তার ভূগোলের পাণ্ডিত্যের দরকার কি? যে বিজ্ঞানী হতে চায়, তার সোশ্যাল সায়েন্সে 95% পেল সে, অথবা 65, তাতে কি ফারাক পড়ে এমন? একজন খেলোয়াড়ের শারীরিক দক্ষতা বেশি প্রয়োজন রসায়নের নম্বরের চেয়ে। একটা পরীক্ষার নম্বর জীবনের মূল্য নির্ধারণ করতে পারে কখনো? জীবনটা অনেক বড়। আপনার সন্তান এত বড় দুনিয়ায় দেখবেন, ঠিক একটা জায়গা করে নেবেন। ভালো মানুষ হওয়ার মন্ত্র শেখান, তাকে চ্যাম্পিয়ন বলে সম্বোধন করুন সব সময়। দেখুন একদিন আপনার ছেলে মেয়ে কেমন বিশ্ব চ্যাম্পিয়ন বনে। একটা পরীক্ষার নম্বর কখনো তাদের স্বপ্নকে ছিনিয়ে নিতে পারে না। আর কথাটা মনে রাখবেন, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণ করেছে, কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বড় অফিসার হলেই যে মানুষ সুখী হয় তার কোনো মানে নেই। কৌশল্যার ভিতরটা হঠাৎ কেমন করে যেন ভরে গেল। কয়েকটা শব্দের কত শক্তি মনটাকে এদিক থেকে ওদিক করে দেয়। কৌশল্যার শ্রদ্ধা 10 গুণ বেড়ে গেল জয়িতাদির প্রতি। এক বুক খুশিতে বাড়ি ফিরে এলো কৌশল্যা। একদিন সন্ধ্যায় একটা উড়ো ফোন এলো গায়ক সমীরনের। জানো জয়িতাদি হসপিটালে ভর্তি। আমি বললাম, কি বলছো, কোন হসপিটালে গো? সারাদিনের ক্লান্তি, বাড়ি ফিরে সবে পা ছেড়ে বসেছি ছেলেকে নিয়ে, হঠাৎ করে ফোনটা নাড়িয়ে দিয়ে গেল আমাকেও। এমনিতে ডাক্তারি জীবনে অসুস্থতার সংবাদ শুনে শুনে কানটা ভোঁতা হয়ে গেছে, আলাদা করে ভিতরে বাজে না খুব একটা, প্রতিদিনের সূর্যাস্তের মতো যেন। কিন্তু জয়িতাদির শরীর খারাপ শুনে ছুটলাম হসপিটালের দিকে। জয়িতাদি সেই অর্থে আমার গভীর পরিচিত কিংবা আপন কেউ নয়। ওর বিপদে যে আমার ভেতরটা ছটফট করে উঠবে একেবারে, তবুও ছটফট করে উঠল। ছুটলাম কিছু না ভেবে। শহরের বড় হসপিটালের কার্ডিয়াক ইউনিটে ভর্তি আছে জয়িতাদি। বাইরে দেখি পরিচিত অপরিচিত অনেক লোকের ভিড়, সাথে কৌশল্যা, আর কৌশল্যার সেই লো আইকিউয়ের ছেলেটিও। ছেলেটি নাকি জয়ী আন্টি করে অস্থির হয়ে উঠছিল। হঠাৎ আমার হাসপাতালের
পেশেন্টদের ছবি ভেসে ওঠে আমার চোখের সামনে। বিপদে পাশে দাঁড়াবার একটাও লোক নেই দেখি আশপাশ, নিজের ছেলে মেয়েরও না ঠিক মতো। কী করুণ দৃশ্য। আর এই বিদেশে জয়িতাদের আত্মীয়দের একদম অভাব নেই। হাজার হাজার ছোট ছোট ভগ্নাংশগুলো জুড়ে যাচ্ছিল এক এক করে এক অংশের দিকে। আমি ভিতরে ঢুকতেই জয়িতাদি একমুখ হাসি নিয়ে বলল, ও ডাক্তারবাবু আপনি এ সময় দেখুন তো আপনাকে কী সব বললো এসব কথা। আমি বললাম, বলার লোকের অভাব আপনার জয়িতাদি। আপনার দুনিয়াটা এত বড় যে আপনি একটু নড়ে বসলে পুরো দুনিয়াটাই নড়ে ওঠে। ঠিক ভূকম্পের পর শাঁখের আওয়াজের মতো বেজে ওঠে একসাথে। জয়িতাদি বলে গেলেন, হঠাৎ করে যেন মাথাটা ঘুরে গেল অজান্তে, আর আমি পড়ে গিয়ে জ্ঞান হারালাম। আর এরা সবাই আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিল। ডাক্তারবাবু আপনাকে কী বলে ধন্যবাদ দিই, আপনি এসেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কার্ডিওলজিস্ট ডক্টর কার্তিকের কাছে জানলাম মাইল্ড স্ট্রোক হয়েছে জয়িতাদির। ডাক্তারি ভাষায় যাকে ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক বলে। আজকাল এটাই নাকি সবচেয়ে বড় রোগ। এর মাঝেও জয়িতাদি এমনভাবে হাসছেন, কথা বলছেন যেন এই দুনিয়ার দুঃখ সত্যির দুঃখের কোনো জায়গা নেই। জয়িতাদি বললেন, তবুও লোকে কত অহংকার করে, দ্বন্দ্ব করে, যেখানে অস্তিত্বটার কোনো ঠিকানা ছিল না কোনো কালে। আমি জয়িতাদির জীবন দর্শনকে নকল করে বললাম, জয়িতাদি আপনার চারপাশের এত লোকের ভিড় দেখে শুধু এটা মনে হয় যেন আমাদের নিজস্ব জগতের বিলুপ্তপ্রায় সম্পর্কের ভগ্নাংশে আপনি শুধু একাংশ কেবল। ওগুলো জুড়ে জুড়ে আপনি এক পূর্ণ অংশের অধিকারী। আপনার জীবন সত্যি সার্থক বটে। জয়িতাদি আনন্দের অশ্রুতে একবার চোখ বন্ধ করলেন, যেন অসময়ে সমাপ্তির বাঁশি বাজলেও দুঃখ স্পর্শ করতে পারবে না তাকে কোনো মতে। কারণ এই মহাবিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশের মাঝখানে দাঁড়িয়ে তিনি পুরোপুরি এক অংশের মালিক মাত্র। কজন পারে এমনটা? আর সেই এক অংশের পাশে থেকেও এ বিশাল বিশ্বে আমি, কৌশল্যা, সমীরণ সবাই দাঁড়িয়ে আছি কেবল সেই ভগ্নাংশের মুখোমুখি। নমস্কার।